স্বাগত ভোটের ট্রেনের 231তম পর্বে আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। প্রতি পর্বের মতোই আজকের ভোটের ট্রেন জমজমাট থাকবে ভোট রাজনীতি চলতি আলাপ নিয়েই। শুরুতেই রাজনীতির মাঠে ভোট নিয়ে যেসব বিতর্ক হয়েছে তার এক ঝলক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সমীকরণটা কেমন হতে পারে তার একটা ইঙ্গিত পাওয়া গেছে আজকে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদেরের সংবাদ সম্মেলন থেকে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে দলটির সংবাদ সম্মেলন ছিল। এখানে তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলোর ঐক্য হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতিটি আসনে ইসলামী দলগুলোর ঐক্যের একক প্রার্থী থাকবে। এর বাইরে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, নির্বাচন আগে না সংস্কার আগে নিয়ে বিতর্ক দেখা গেছে সারাদিন বিভিন্ন রাজনীতিকের বক্তব্য বিবৃতিতে। আমরা দেখছি যে আজকে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার CC-AM নাসিরউদ্দিন। উনি পিআর পদ্ধতি নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন যে সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত পিআর নয়, আগের পদ্ধতি অনুসরণ করবে নির্বাচন কমিশন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, উনি বলেছেন যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় দেশের স্বার্থের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা বিদেশিদের ভাষায় কথা বলছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওনারা পদযাত্রা করছেন বিভিন্ন জেলায়। এই পদযাত্রায় তিনি বলেছেন যে মানুষের অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকাটা ঠিক হবে না। আর আজকে প্রায় 10 থেকে 12টি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে বের হয়ে জাতীয় পার্টি কাজী জাফর এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন যে আগামী 4-5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এসব বিষয় নিয়ে আমরা প্রতিক্রিয়া জানবো আমাদের সঙ্গে যুক্ত থাকা অতিথির কাছ থেকে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। স্যার, আপনি হয়তো শুনছিলেন আজকে আমরা ভোটের ট্রেনটা, জি আপনাকেও ধন্যবাদ স্যার। সেটা হলো যে আমরা যেটি দেখালাম যে শুরুতে ভোট রাজনীতি নিয়ে নানা বিতর্ক এখনও আছে। স্যার, শুরুতেই যেটা আপনার কাছে আমরা জানতে চাই যে একটা কিন্তু গুঞ্জন ছিল, আলাপ ছিল যে এইবার এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে ইসলামী অনেক দল আছে বাংলাদেশে, একটা গুঞ্জন শোনা গিয়েছিল যে তারা ভোটের মাঠে এক ছাতার নিচে হয়তো ঐক্যবদ্ধ হবে। এবং আজকে এর একটা আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেল খেলাফত মজলিস নামের দলটির মহাসচিব। উনি বলেছেন যে ইসলামী দলগুলোর একটা ঐক্য হবে, জামাত ইসলামের কথা বলেছেন এবং প্রত্যেক আসনে ঐক্যের প্রার্থী থাকবে। মানে প্রশ্ন হলো যে 71-এর পরে ইসলামী দলগুলো তো বাংলাদেশের রাজনীতিতে তেমন ভালো করে নাই, আমরা বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি। এবার কি তাহলে ভোটের সমীকরণটা একটু অন্যরকম হতে চলেছে বা ভিন্ন কোনো চমক বা ভিন্ন কিছু? অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি দেখেন যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে সেটার যে প্রেক্ষিত সেটা একটা অসাধারণ একটা প্রেক্ষিত। অর্থাৎ এর আগে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে যে প্রেক্ষিতে যে ধরনের একটা কনটেক্সটের মধ্যে আমরা কাজ করেছি, রাজনৈতিক দলগুলো কাজ করেছে, তার থেকে এই প্রেক্ষিতটা ভিন্ন। তো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে পক্ষগুলোকে আমরা দেখছি সেটা বিএনপি একটা বড় প্রধান রাজনৈতিক দল, এর সাথে আছে বাইরে আছে আরও যে জামাত ইসলামী সহ ইসলামী অন্য যে দলগুলো এবং কিছু বামপন্থী দলগুলো এবং অন্য কিছু মধ্যপন্থী দলগুলো কাজ করছে, এনসিপিও আছে। তো এই দলগুলোর যে পরিস্থিতি এবং তাদের যে এজেন্ডা বা তারা যে এই পর্যন্ত যে সমস্ত বক্তব্যগুলো রাখছে, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের ভোটারদেরকে প্রভাবিত করার জন্য ইসলামিক যে ঐক্যের কথা আপনি বলছেন, সেই ঐক্য যদি খুব অসাধারণ, খুব অভিনব কিছু নতুন কিছু অফার করতে না পারে, তাহলে এখনো পর্যন্ত ভোটের যে বিন্যাস আছে, যে বিন্যাসের মধ্যে অন্যতম দাবিদার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমরা জানি যে দলটি এখন নিষিদ্ধ, আওয়ামী লীগেরও কিছু ভোট রয়েছে। তো সেই সব বিবেচনাতে আমি এখনো পর্যন্ত আমি যতটুকু মাঠের খবর নিজের নিয়েছি, যতটুকু বুঝতে পেরেছি, তাতে আমার মনে হয় না যে এই ঐক্যের ইসলামিক দলগুলোর যে ঐক্য সেটা একটা কোনো একেবারে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার মতন কোনো ফলাফল তৈরি করতে পারবে। স্যার, ইদানিং যেটা দেখা যাচ্ছে যে ইসলামী দলগুলো বড় বড় একটা সম্মেলন করছে। এই যে সোহরাওয়ার্দী উদ্যানে 2টা ইসলামী দল, একটার নাম হলো ইসলামী আন্দোলন, পরে জামাত ইসলাম, তারা বেশ বড় একটা জমায়েত করলো।
এবং তাদের কিন্তু বক্তব্য বিবৃতিতে নতুন যে বিষয়টা, বিশেষ করে নির্বাচন পদ্ধতি, তারাও সংস্কার কথা বলছে। অবশ্য অন্যান্য প্রতিদ্বন্দ্বী দলগুলোও সংস্কারের কথা বলছে। তাহলে এই যে তাদের যে নির্বাচন পদ্ধতি নিয়ে যে আলাপটা, তারা এই যে সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে, এটা নিয়ে বিতর্ক হচ্ছে। আজকে দেখলেন যে প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছে যে সংবিধান পরিবর্তন ছাড়া এটা সম্ভব না। আবার এই যে মানে বিএনপির যিনি মহাসচিব, উনি বলছেন যে এগুলো বিদেশিদের ভাষা। তো স্যার, দুইটা প্রশ্ন, যে এই যে ইসলামী দলগুলোর যে চাওয়াকে, সেটাকে যে কাউন্টার দিচ্ছে বিএনপি, সেখানে কি তাহলে বিএনপি ধরে নিচ্ছে যে তাদের পোটেনশিয়াল অপোজিশন যেটা, মানে তারা কি ইসলামী দলগুলোকে অপোজিশন ধরে নিচ্ছে কিনা? আর আসলে এই পিআর চাওয়াটা কি আসলে বিদেশিদের চাওয়া কিনা? বিএনপির যিনি মহাসচিব, যার বরাতে আপনি উক্তিটা দিলেন, তিনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তবে যে বক্তব্যটি তিনি দিলেন সেটা তার, আমার মনে হয় না যে তার যে অভিজ্ঞতা এবং তার যে প্রজ্ঞা, তার পূর্ণ প্রতিফলন এখানে আছে। কারণ এই সংখ্যানুপাতিক যে ভোটের পদ্ধতি, সেটা বিভিন্নভাবে বিভিন্ন দেশে প্রচলিত আছে এবং সেটা বাংলাদেশের মতন দেশেও এটা প্রয়োগ করা সম্ভব, খুবই সম্ভব, এবং সম্ভবত এটা প্রয়োজনও। আমরা পিআর পদ্ধতির বিভিন্ন রকম ফের আছে, যেখানে আমরা বলেছিলাম বা অনেকেই দাবি করেছেন যে আমাদের যে নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষে এটা আমাদের যেমন যে এই যে ফার্স্ট পাস দ্য পোস্ট, অর্থাৎ যেটা প্রচলিত পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচনই হতে পারে, এবং এই নিম্নকক্ষে ভোট প্রাপ্তির হার অনুযায়ী উচ্চকক্ষে তৈরি হতে পারে। অর্থাৎ পিআর পদ্ধতি যেটি, সেটি নিম্নকক্ষের জন্য না, অর্থাৎ সরকার পরিচালনার জন্য যে কক্ষটি সবচেয়ে জরুরি, নিম্নকক্ষ, সেখানে পিআর পদ্ধতি না, কিন্তু এই নিম্নকক্ষকে খানিকটা জবাবদিহির আওতায় রাখার জন্য উচ্চকক্ষে এক ধরনের পিআর পদ্ধতির কথাও কিন্তু অনেকে বলেছেন। ফলে পিআর পদ্ধতি একেবারে বিদেশিদের ভাষা, এই কথাটি মানার মতন যথেষ্ট সাক্ষ্য উপাত্ত আসলে বিরাজ করে না। ফলে এটি বাংলাদেশ বা অন্যান্য দেশের মতো এটা কাজ করতে পারে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে এই যে ইসলামিক ঐক্য, জামাতি ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যে ব্যাপক সমাবেশ করেছে, সমাবেশগুলো ভালো, একটা গণতান্ত্রিক পরিবেশে তারা সমাবেশ করতে পারছে, সেটা উৎসাহব্যঞ্জক। কিন্তু ভোট এবং সমাবেশ এই দুটো জিনিস একদমই আলাদা। ভোট যখন যাবে, এটা স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সাধারণ ভোটারদের মধ্যে অনেকগুলো বিবেচনা কাজ করে। সেই বিবেচনাগুলোর মধ্যে একটা, এই বর্তমানে যে প্রচলিত বিতর্কগুলো চলছে সংবিধান নিয়ে, রাজনৈতিক পদ্ধতি নিয়ে, সেগুলোর একটা প্রভাব থাকতে পারে। তবে তার চেয়ে অনেক বেশি প্রভাব আছে স্থানীয় পর্যায়ে, এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রভাব, স্থানীয় অবকাঠামো উন্নয়নের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, কিভাবে দেশ থেকে দুর্নীতি দমন করবে, কিভাবে স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবে, সেই সমস্ত বিষয়গুলো অনেক জরুরি হয়েছে। আর নির্বাচন যখন তফসিল ঘোষণা হবে, যখন নির্বাচনের আমরা কাছাকাছি যাব, তখন নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বী যে দলগুলো, তাদের একরকমের ইশতেহার থাকবে। সেই ইশতেহারে তারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেগুলো সাধারণ ভোটাররা কিন্তু লক্ষ্য করে থাকেন। ফলে এই সমাবেশ দেখে কারোর নির্বাচনী এই যে শক্তি, সেটি বিবেচনা করা আমার মনে হয় যে এই মুহূর্তে খুব যুক্তিসঙ্গত হবে না। স্যার, আপনি সঙ্গেই থাকুন, আপনার কাছে আমাদের আরও অনেক প্রশ্ন আছে। একটি বিরতি নিতে হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। স্যার, আমরা আলোচনা করছিলাম পিআর পদ্ধতি, এই নির্বাচন নিয়ে বিতর্ক, এইরকম বিষয়গুলো নিয়েই রাজনীতির মাঠে যেগুলো কথা হচ্ছে। স্যার, নিম্নকক্ষে পিআর তো অনেকগুলো দল চাইছে। আপনি যেহেতু রাজনীতি বিশ্লেষক, মানে নিম্নকক্ষে পিআরটার ব্যাপারেই বললাম যে বড় বড় সমাবেশ, আপনি বলেছেন যে সমাবেশ আর ভোটের মাঠ এক না, ওটা আমরা ওই আলোচনাটা ঠিক আছে, কিন্তু ওই যে যেটি বিভিন্ন দল যে চাইছে নিম্নকক্ষে পিআর, মানে এটার আসলে ভালো খারাপ দিকগুলো কি? এটা কি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে কতটা বাস্তব? নিম্নকক্ষে পিআর, এটা এই পদ্ধতি হিসেবে এটা ভালো নাকি খারাপ, সেটা আসলে এক
প্রয়োগের মধ্য দিয়ে বোঝা যায়। অর্থাৎ এক একটা দেশের এক এক রকমের রাজনৈতিক সংস্কৃতি আছে। যেমন যদি আমরা ইউরোপের কথা চিন্তা করি, সেখানে দীর্ঘদিন ধরে তারা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এরকম একটা পদ্ধতিতে পৌঁছেছে। সেখানে রাজনৈতিক দলগুলো অনেক সংগঠিত ও রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক তাদের মধ্যে জনসংযোগ এবং জনসম্পর্ক সেটা অনেক শক্তিশালী, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক রকমের শক্তিশালী গণতন্ত্র চর্চা হয়ে থাকে। তো এই শর্তগুলো তো বাংলাদেশে আসলে পুরোপুরিভাবে প্রযোজ্য না, এবং বাংলাদেশ একটি ছোট দেশ। বাংলাদেশ একটা খুবই একটা একীভূত একটা দেশ, অর্থাৎ ইউনিটারি একটা শাসন ব্যবস্থা। সেখানে নিম্নকক্ষে পিআর পদ্ধতি যদি আমরা এখনই চালু করতে চাই, সেটা একটা উচ্চাকাঙ্ক্ষা হবে। কারণ হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলগুলো এবং যে রাজনৈতিক জনগোষ্ঠী, তাদেরকে তো একসাথে ম্যাচিউর হতে হবে। ফলে এই হঠাৎ করে যদি আমরা এই পর্যায়েই নিম্নকক্ষে আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতি আমরা চালু করি, সেটা আসলে অনেক ক্ষেত্রে অসুবিধা তৈরি করতে পারে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো যখন প্রার্থী মনোনয়ন দেবে, যেহেতু প্রার্থী মনোনয়নের ব্যাপারটা রাজনৈতিক দলগুলোর হাতে চলে যায়, এবং রাজনৈতিক দলগুলো যেহেতু ভেতরে গণতন্ত্র নেই, সেখানে বিভিন্ন রকমের মনোনয়ন বাণিজ্য চলে। ফলে এই পর্যায়ে আমার মনে হয় যে নিম্নকক্ষে যদি আমরা পিআরে যাই, তাহলে এর যে ত্রুটিগুলো, সেই ত্রুটিগুলো সংশোধনের সুযোগ আমাদের থাকবে না। ফলে আমরা এটা একটা ধাপে ধাপে যাওয়ারই আমি পক্ষপাতী, যে আমরা আগে আমাদের যে বর্তমান পদ্ধতি আছে, সেই পদ্ধতির সাথে আমরা একটু ছোট এক্সপেরিমেন্ট করতে পারি। অর্থাৎ এই নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে যদি এক ধরনের ভারসাম্য আনার চেষ্টা করা যায়, এবং সেখানে যদি আমরা পিআরটা করতে পারি, তাহলে পিআর পদ্ধতি আদতেও কাজ করবে কিনা, আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক দলগুলো এটার জন্য যথেষ্ট রকমভাবে কার্যকর পদ্ধতি হিসেবে ব্যবহার করতে পারেন কিনা, তো সেটার একটা পরীক্ষা হয়। ফলে আমার কাছে মনে হয় যে যারা চাচ্ছেন, যে সমস্ত রাজনৈতিক দলগুলো চাচ্ছেন, আমি তাদের চাওয়াকে সম্মান করি, তাদের সেই সব দলগুলো চাওয়াটা ঠিক আছে, কিন্তু সেই চাওয়াগুলোর একটা বাস্তব ভিত্তি থাকা দরকার। অর্থাৎ প্রায়োগিক জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তবে রাজনৈতিক দলগুলো এটা চাওয়ার পিছনে কিন্তু আমাদেরকে একটা খেয়াল করতে হবে যে এখনো পর্যন্ত কিন্তু দলগুলোর মধ্যে একটা নেগোসিয়েশন চলছে, অর্থাৎ ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছানোর জন্য কিন্তু একটা বার্গেনিং চলছে। ফলে আজকে যারা জনসমাবেশে বলছেন যে তারা পিআর চান, তো পিআর চাওয়ার জন্য তারা আসলে অন্য দলগুলোর কাছ থেকে কিছু কনসেশন চাচ্ছেন। এই কনসেশনটা চাওয়ার ব্যাপারে আমি যখন চাইবো, তখন একটা বড় কিছু চাইবো, যেন অন্য দলটি, অর্থাৎ বাকিরা যেন আমাকে কিছু ছাড় দিয়ে একটা ন্যূনতম একটা ঐক্যমত্যে জায়গায় স্যার, এইটা কি তাহলে উচ্চকক্ষে পিআরটা হোক, মানে এইটার মানে এই ছাড়টা কি ওই কারণেই, মানে এই চাপটাকে ওইখানে দেওয়া হচ্ছে? সেটা একটা হতে পারে, কিন্তু আরও তো অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়েছে। সেই বিষয়গুলোতে যদি ছাড় চাওয়ার জন্য এই দাবিটা অনেকটা কৌশলগত, আমার কাছে এই মুহূর্তে মনে হয় এটা অনেকটাই কৌশলগত। তবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি রচনার ক্ষেত্রে পিআর পদ্ধতিটাকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে, এবং এটাকে প্রয়োগ করে দেখতে হবে যে আসলে এটা আমরা কতটা কাজ করা যায়। কারণ আমাদের কাছে একটা এভিডেন্স কিন্তু আছে যে আমাদের প্রচলিত পদ্ধতি, অর্থাৎ এই যে ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতিতে যে নির্বাচন হয়, সেই নির্বাচন পদ্ধতিতে যে সংসদ আমরা পেয়ে থাকি, সেই সংসদ যে ভালো কাজ করেনি, তার তো প্রমাণ আমাদের কাছে আছে। ফলে কিন্তু উল্টাটার প্রমাণ আমাদের কাছে নেই। স্যার, সেই জায়গায় এই যে আপনি কি এটা বলতে চান যে উচ্চকক্ষে পিআর হতে পারে, আর উচ্চকক্ষে যদি পিআরটা হয়, যেটা সংবিধান সংস্কার কমিশন সহ ঐক্যমত্য কমিশনে যে আলাপটা, টেবিলে যে আলোচনা হয়, যে ওইখানেও আছে, তাহলে উচ্চকক্ষে যদি পিআর হয়, সেখানেও তো মানে দলগুলো, আপনি বলছিলেন যে গণতন্ত্র নাই, তারা তো তাদের পছন্দের প্রার্থী ওইখানে দিবেন, মানে একজন যোগ্য প্রার্থীকে দিবেন, তার বা নিশ্চয় থাকে। আর লাভটা কি আসলে উচ্চকক্ষে পিআরটা হইলে? না, উচ্চকক্ষে পিআর হলে লাভ আছে হচ্ছে যে আমাদের যদি এই মর্মে কতগুলো ঐক্যমত্যে আমরা পৌঁছাতে পারি, যে কতগুলো জরুরি বিষয়, ধরা যাক সংবিধান সংশোধন। এখন এই সংবিধান সংশোধনের ব্যাপারটি যদি আমাদের দুই কক্ষে একটা বড় মেজরিটি নিয়ে এটা পাশ করতে হয়, তাহলে নিম্নকক্ষে একটা রাজনৈতিক দল সে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, কিন্তু ভোটের হার অনুযায়ী এটা কিন্তু নিশ্চিত না যে সে উচ্চকক্ষে মেজরিটিটাই, ওই ব্রুটাল মেজরিটিটা ধরে রাখতে পারবে। তার মানে উচ্চকক্ষে যখন অন্য দলগুলোর একটা অংশ থাকবে, তখন একটা নেগোসিয়েশন, একটা আলোচনা, একটা সমঝোতার ব্যাপার তৈরি হবে। ফলে উচ্চকক্ষ নিম্নকক্ষকে তার প্রধান ডিসিশনে, যেমন সংবিধান সংশোধনের মতন সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু একটা চাপ প্রয়োগ করতে পারবে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আলোচনা, সমঝোতার সুযোগ সৃষ্টি করতে পারে। স্যার, কিন্তু এইখানে বিশেষ করে এই
টোটাল মানে নিম্নকক্ষ কিংবা উচ্চকক্ষের পিআরের বিরোধিতা করতে দেখা যাচ্ছে বিএনপিকে। নিশ্চয়ই তারা গণঅভ্যুত্থান পরবর্তী একটা প্রধান রাজনৈতিক শক্তি। তারা এটা বলছে যে এই ধরনের যদি পিআর উচ্চকক্ষে হয়, এবং যেহেতু একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলা হচ্ছে, উচ্চকক্ষের হাতে অনেক কিছু থাকবে, সেখানে তাদের সরকার পরিচালনা কিংবা আইন পাশ নতুন করে তারা যেই ব্যাপারগুলো চায়, তা একটা সরকারের তো একটা উইল থাকে, তো সেইগুলো করতে তারা বাধাগ্রস্ত হবে বিভিন্ন সময়। এই প্রশ্নের বা এই যে তাদের যে যুক্তি, এই যুক্তির ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি, সেটি শুনবো, কিন্তু তার আগে যাবো একটি বিরতিতে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে যাচ্ছি আরও একটি বিরতিতে। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং রাজনীতি বিশ্লেষক। স্যার, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যে এই যে বিশেষ করে বিএনপির যুক্তি হলো যে তারা আইন পাশে বাধাগ্রস্ত হবে সরকার পরিচালনার ক্ষেত্রে, তারা যেভাবে এক্সিকিউটিভ পাওয়ারটাকে ব্যবহার করতে চায় সেভাবে তারা পারবে না। মানে এই যে একটা যুক্তি যে উচ্চকক্ষ থেকে জিনিসগুলো হয়তো ফেরত আসবে, এবং তারা বলছে যে এই যে 2/3 বা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশের ভোটের রাজনীতিতে কঠিন। এটা দেখেন, মানে যে যুক্তিগুলো দেয়া হচ্ছে সেটা হচ্ছে অনেকটা রাজনৈতিক, অর্থাৎ এটা দেশের এবং জনগণের বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন দেখা দেয় এই প্রসঙ্গগুলো যখন আসে। কারণ উচ্চকক্ষ নিম্নকক্ষের যে বিভাজন করা হচ্ছে, সেই আপনার নিম্নকক্ষই কিন্তু প্রধান, অর্থাৎ দেশ পরিচালনার জন্য যে সিদ্ধান্তগুলো, যে আইন প্রণয়ন করার প্রসঙ্গগুলো আছে, সেটি কিন্তু পুরোপুরি নিম্নকক্ষের নিয়ন্ত্রণে থাকছে। তো নিম্নকক্ষে যারা নিয়ন্ত্রণ করছে, যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, যে সরকার গঠন করছে, ফলে সরকার গঠন এবং সরকারের আইন প্রণয়নের যে কার্যক্রমগুলো আছে সেখানে তো কোনো বাধা তৈরি হচ্ছে না। কিন্তু বলা হচ্ছে যে সমস্ত খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন সংবিধান সংশোধন সহ আরো, যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা নিয়োগ পাবেন, এরকম কিছু ব্যক্তিদের নিয়োগের ব্যাপারে আমরা দুই কক্ষের শুনানির ব্যাপারের কথা বলছি। তো যদি সেগুলো যদি হয়, তো সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ সরকারের দৈনন্দিন পরিচালনা করা এবং সরকারের স্থিতিশীলতা রক্ষা করা, এবং সরকার মানে কোন একটি রাজনৈতিক দল যে ম্যান্ডেট দিয়ে তারা ক্ষমতায় যাবেন, সেই অর্থাৎ যে ইশতেহার প্রদান করে তারা জিতবেন কিংবা তারা সরকার গঠন করবেন, সেই ইশতেহার বাস্তবায়ন করার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা হওয়ার কথা না। এবং এটা তো ঠিকই যে আমরা যদি যে পদ্ধতির কথা আমি একটু বললাম, যে নিম্নকক্ষে দলগুলো যে অনুপাতে, যে তাদের যে সংখ্যাগরিষ্ঠ যে ভোট পাবে, সেই ভোট পাওয়ার অনুপাতে যদি আমরা উচ্চকক্ষে থাকি, তাহলে উচ্চকক্ষেও কিন্তু নিম্নকক্ষের যিনি সংখ্যাগরিষ্ঠ দল, সে উচ্চকক্ষেও কিন্তু তার সংখ্যাগরিষ্ঠতা থাকবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জায়গায় সেখানে তাকে খানিকটা শেয়ার করতে হবে। অর্থাৎ নিম্নকক্ষ যদি তার 2/3 মেজরিটি থাকে, উচ্চকক্ষে সেটা নাও থাকতে পারে। তাহলে এই উচ্চকক্ষে যদি না থাকে, তাহলে এই উচ্চকক্ষ কিংবা এই পিআর পদ্ধতিটা আমাদেরকে শুধু একটা জায়গাতে আমাদের গণতান্ত্রিক চর্চায় একটা মান বৃদ্ধি করতে সক্ষম হয়। অর্থাৎ সে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা, অর্থাৎ আমরা যেটা দেখেছি যে উইনার্স টেক অল, অর্থাৎ যারা বিজয়ী হচ্ছে তারা সব কিছু নিয়ে নিচ্ছে, তাদের ওই দলের কথা দিয়েই সবকিছু হচ্ছে। এই জায়গাটাতে একটা আলোচনার, একটা সমঝোতার, অন্য দলগুলোর সঙ্গে শেয়ার করার একটা পদ্ধতি কেবলমাত্র তৈরি হতে পারে উচ্চকক্ষ। আপনার কি মনে হয় যে এই যে নেগোসিয়েশনগুলো চলছে, ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, শেষমেশ এই দলগুলো ঐক্যমত্য মানে উচ্চকক্ষে পিআরের ব্যাপারে তাহলে একমত হতে পারে, বা এরকম কোনো প্রজেকশন বা আপনার ধারণা কি, মানে এটা জরুরি কিনা রাজনীতি বিশ্লেষকের জায়গা থেকে? এটা জরুরি, আমি বলবো যে এটা জরুরি, কিন্তু এটা হবে কিনা সেই ব্যাপারে আমি বলতে পারি না। কারণ হচ্ছে যে আসলে যে বার্গেনিংটা চলছে, যে নেগোসিয়েশনটা চলছে, এখানে প্রত্যেকটা দল তার কাছে যে সমস্ত শক্তি আছে, তার কাছে যে রিসোর্স আছে, সেগুলো দিয়ে সে খেলার চেষ্টা করছে। ফলে বিএনপি যেহেতু একটা বড় দল, ফলে তার এই পুরো ঐক্যমত্যে থাকা না থাকা, রাজি হওয়া না হওয়ার সাথে যেহেতু ঐক্যের যে শক্তি সেটা অনেক অংশে নির্ভর করে, ফলে বিএনপির যে দাবি দাওয়া সেগুলোর একটা বড় রকমের প্রাধান্য তো অবশ্যই শেষ পর্যন্ত নেগোসিয়েশনের টেবিলে থাকবে। ফলে কিন্তু অন্যান্য দলগুলো যদি তাদের অবস্থানে শক্তিশালী থাকে, তাদের অবস্থানে যদি তারা অবস্থানে শক্ত থাকে, তবে আমি মনে করি যে দলগুলোর মধ্যে যদি একটা দায়িত্বশীল আচরণটা আমরা দেখি, যে নেহায়েত দলের গণ্ডির বাইরে যে
নেহায় দলীয় স্বার্থের বাইরে যে যদি আমরা একটু দায়িত্বশীল আচরণ করি, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করি, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে একটা 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 বাস্তবসম্মত এবং একটা সবার জন্য ইতিবাচক একটা ঐকমত্যে দলগুলো পৌঁছতে পারবে। অধ্যাপক ডক্টর মারুফুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।